আমাদের মেয়েদের না অনেকগুলো বাড়ি, বাবার বাড়ি, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, অনেক বাড়ি। কিন্তু আমাদের জীবনের প্রথম, আমরা যারা দীক্ষিত তাদের কাছে আমাদের প্রথম এবং লাস্ট যে বাড়িটা খুবই ইম্পর্টেন্ট, যে বাড়িটা না থাকলে এই সমস্ত বাড়িগুলো আনস্টেবল হয়ে যাবে, সেই বাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি। যেই ঠাকুর বাড়িটা সম্পর্কে আমি যখন দীক্ষা নিয়েছি আমি কিছু জানতাম না। জানতাম, একটা ক্ষীণ জানতাম যে বাবা প্রতি বছর যায়। আমার যেতে ইচ্ছে করতো না। বাবা বলতো, "যাবি?" আমি বলতাম, "না, ওই বাইরে বাথরুম করতে হবে, কাপড় ঘেরা জায়গায়, আমি এরকম জায়গায় যাব না।" ছোটবেলায় আমি বলতাম। কিন্তু ওই বাড়িটার জন্যই আমার জীবনের, মানে জীবনের যে পড়ে না লাইফ স্প্যান, সেটা বেড়ে গেল। আমি অনেকগুলো বছর আরো বেঁচে থাকলাম ভালো করে, এবং অনেকগুলো মানুষও বেঁচে থাকলো। পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার একটা গ্রামে, আমার প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি। ছোট থেকে ইষ্টভীতি আর নিরামিষাশী হতে হয়েছিল বাবার জোরাজুরিতে। আশপাশে কোনো দীক্ষিত বলে কেউ ছিল না। বহু দূর, দূর দূরান্তে ধরে শুধু আমরাই ছিলাম। 18 বছর বয়সে আমি মালদা জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং নিতে যাই। সেখানে হোস্টেলে ১ম ৩ মাস আমি বাটার আর স্যালাড দিয়ে খাবার খেতাম। আমার ভাগের মাছগুলো আমি আমার বন্ধুদের দিয়ে দিতাম। কিন্তু ওরা কিন্তু এই মাছগুলো খেতে চাইতো না। ওরা একদিন দেখছি যে সবাই মিলে গিয়ে টিচারদেরকে বলছে যে আমার মাছগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, আর তার বদলে যেন আমার জন্য দুধের ব্যবস্থা করা হয়। পুরো ৩ টে বছর আমি ছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামে আমার জন্য বিশেষ খাবার ওরা ১ম এ রান্না করে নিত। অদ্ভুত লাগে ভাবতে, ওদের সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু ঠাকুরের পথে একটুখানিও যদি ঠাকুরের পথটা ধরে রাখা যায়, তাহলে মানুষ ভীষণ তার খেয়াল রাখে। পুরো পরিবেশ তার খেয়াল রাখে। এরপর ১৯৯৬ সালে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সার্ভিসে জয়েন করি। ২ বছর সার্ভিস করার পর আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। বাবা কেমোথেরাপি দিতে একেবারেই রাজি ছিল না। আর আমি তো নার্সিং স্টাফ। আমার মনে হচ্ছে যে মাকে কেমোথেরাপি দিচ্ছি না। এইভাবে চিন্তা করতে, করতে আমি প্রচন্ড দ্বন্দ্বে পড়ে গেলাম। ঠাকুরের বলা আছে যে কখনো কোনো দ্বন্দ্বে পড়ে যেতে নেই। দ্বন্দ্বে পড়লে কি হয়? যে শরীরে না, শরীর মন তখন কোনো কাজ করে না। এর এর মধ্যে আমি উম প্রাইভেটে বিএ পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি আসি। চাকরিতে বিশেষ কিছু সমস্যা হচ্ছিল, সেগুলো বাবা-মাকে জানাই। ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আমাকে চাকরির স্থলে ফিরে যেতে বাধা দেয়। আমাকে বলে যে, "আমরা দুজনই চাকরি করছি। এমন কিছু পরিস্থিতি নেই যেখানে তোমাকে এই প্রাণের সবসময় একটা টেনশন নিয়ে চাকরি করতে হবে। আর তুমি একটা অবিবাহিত মেয়ে, তোমাকে এখন চাকরিতে যেতে হবে না।" যে সরলভাবে আমরা ডিসিশনটা নিয়েছিলাম, সেই ডিসিশনটা কিন্তু আশপাশের মানুষ বা যে আমার যে পরিবেশ, তারা কিন্তু খুব ভালোভাবে নেয়নি। আমারও আমার পরিবারের উপর প্রচুর সামাজিক চাপ আসতে থাকে। আমার প্রায় সমস্ত আত্মীয়স্বজনরা একের পর এক সম্বন্ধ আনতে থাকে। কিন্তু আমি তো প্রিপেয়ার্ডই ছিলাম না। তখন আমি ভাবতে শুরু করেছি যে আমি কি করব? আমি তখন আম জব যাতে ট্রান্সফার নিয়ে আসতে পারি সেই চেষ্টাও শুরু করলাম। বাবা অনেক চেষ্টা করল। বাবা আমাকে নিয়ে প্রচুর বড়, বড় জায়গায় গেল। অনেক বড়, বড় মানুষের কাছে গেলাম। এবং ঘরে বাইরে আমার প্রচুর, মানে আমার দুর্নাম হয়ে গেল। যে একটা মেয়ে, অব অবিবাহিত, আর মানে একদম ইয়াং একটা মেয়ে, সে হঠাৎ করে কেন? কেন? কেনর সামনে আমি পড়ে গেলাম। আমাকে সবাই কোয়েশ্চেন করতো, আমি কোনো উত্তর দিতে পারতাম না। বাবা-মা যখন চাকরিতে চলে যেত সকালবেলা, তখন আমি দরজা বন্ধ করে ঠাকুর ঘরে বসে শুধু কাঁদতাম। কাঁদতাম আর এত কাঁদতে থাকতাম যে আমার মনে হতো কি যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। ঠিক এইরকম অবস্থায় দয়ালের পুণ্যপুঁথি বইটা আমার নজরে আসে, এবং আমি সেটা পড়তে থাকি, এবং আমি সেখানে দেখি যে ৩ দিন যদি কন্টিনিউয়াস কেউ নাম করে তাহলে তার জীবনে একটা আশ্চর্যজনক পরিবর্তন আসে। আমার সামনে না, তখন আমার খালি একটা, মানে যখন কেউ ঠাকুরকে বা ঠাকুরবাড়ি এরকম কোনো আশা বা আশ্রয়স্থল না থাকে না, মানুষ তখন মিরাকল ঘটুক এরকম চায়। তো আমিও চাইছিলাম একটা মিরাকল ঘটুক। আমি আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম। যদি একটা কিছু আসে যে যার যার ফলে আমার ট্রান্সফারটা হয়ে যায়, আমি আবার নতুন করে সার্ভিস করতে পারি, এবং এই কথাগুলোর সামনাসামনি আমাকে আর হতে না হয়। আমি ডুবন্ত মানুষের মতো নামকে আঁকড়ে ধরলাম। আর সাথে ঘরে যত আলোচনা বই ছিল সব ধীরে, ধীরে পড়তে শুরু করলাম। আর এইটুকু বুঝলাম যে আমি না ঠাকুরকে ঠিক ওইভাবে ভালোবাসি না। আমার নিশ্চয়ই কোনো একটা ভালোবাসার কমতি আছে। নইলে আমার ডিভিশনে এত ভুল হচ্ছে কেন? আমি রোজ স্নান করে নিজে হাতে ঠাকুর সেবা শুরু করলাম। যদি আমি একটু ঠাকুরকে ভালোবাসতে পারি। আর আলোচনা পড়তে, পড়তে আমি আচার্য পরম্পরা সম্পর্কে জানতে পারলাম। আমার অবস্থা দেখে না আমার বাবা-মা খুব দুঃখ পাচ্ছিল।
ওরাও খুব দিশেহারা হয়ে যাচ্ছিল আর সেটা আমি বুঝতে পারছিলাম। এমতো অবস্থায় যখন প্রায় ২ বছর হয়ে গেছে এই করতে, করতে তখন আমি একদিন জামালদহ মন্দিরে ডক্টর জিতেন দত্তের কাছে গেলাম। ডক্টর জিতেন দত্ত এবং ওনার মিসেস অঞ্জনা দত্ত আমাকে খুবই আশার বাণী শোনালেন এবং তারপরে আমার ওনার শালিকা ক্ষমাদির সাথে পরিচয় হলো। আপনারা অনেকেই জানেন যে ক্ষমাদি ঠাকুরবাড়িতেই আচার্যদেবের কাছে আশ্রয়ে থাকতেন। ক্ষমাদিকে আমি রিকোয়েস্ট করলাম যে, "তুমি একটু বাবাই দাদার সম্পর্কে" তখন আমি জানলাম। আমি বললাম, "তুমি পূজনীয় বাবাই দাদাকে গিয়ে একটু আমার কথা বলবে?" দিদি কিন্তু গিয়ে বলল এবং বাবাই দাদা কিন্তু কি করলেন, নির্দেশ দিলেন আমাকে যে আমি যেন আমার বাবাকে নিয়ে আ আ জেঠুর সাথে মানে ডক্টর জিতেন দত্ত জেঠুর সাথে আমি যেন উনার কাছে দেখা করতে যাই। জেঠু আমাকে ড্রাইভ করে নিয়ে গেছিল। আমি কোনোদিনও ভুলব না। রক্তের সম্পর্কের মানুষগুলো যখন অনেক দূরের লাগছিল, সেই সময়ে আমার মনে হচ্ছিল যে জেঠু আমার আরেকটা বাবা। জেঠু নিজে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গেলেন এবং বাবা কিন্তু পুরো রাস্তাটা কাঁদছিল। বাবা বলছিল, "বর্ণলি ওখানে গিয়ে কি জানি কি হবে? আদৌ তোর প্রবলেমটা সলভ হবে কিনা? উল্টে হয়তো আরো কোনো বড় প্রবলেমের সামনে পড়ব।" মন্ত্র নিলেই কিন্তু শিষ্য হয় না, কতই তো দীক্ষা হয়। কিন্তু বিশেষ কিছু মানুষ আছে যাদের জীবনের চলনা দিয়ে তারা নিজেদেরকে শিষ্যে পরিণত করেন। এই যে ডক্টর জিতেন দত্ত আমার দেখা সেই বিশেষ শিষ্য, যিনি একটা ২২-২৩ বছরের মেয়েকে বিশেষভাবে প্রভাবিত করতে পেরেছিলেন। দেওঘরে পূজনীয় বাবাই দাদার সাথে যখন আমার সাক্ষাৎ হলো, আমার মনে হলো যে আমি যেন আমার অনেক, অনেক জন্মান্তরের পরিচিত কোনো মাতৃমূর্তিকে দেখলাম। একবারও মনে হয়নি উনি অন্য কেউ। আমার মনে হচ্ছিল আমার মাকেই আমি দেখলাম। এবং ওনারা আমাকে প্রচন্ডভাবে আপন করে নিলেন। আমার মনে আছে দাদা বললেন বাড়ির সবার সাথে গিয়ে পরিচিত হন। তো আমি গেলাম আ রাঙামার পূজনীয় রাঙামার কাছে। পূজনীয় রাঙামা আমাকে প্রচন্ড আদর করলেন। আমাকে উনার বাড়িতে নেমন্তন্ন করলেন। তারপরে পূজনীয় আ মন্টি দাদা আমাকে অনেক ক্যাসেট দিলেন। সেখানে একটা গান ছিল যে, "অন্ধের হাতে তুমি লাঠি হতে পারো। যদি মানে তোমার সামনে যদি কোনো পথ না থাকে, যার কিছু নেই তার হাতের লাঠি তুমি হয়ে ওঠো।" গানটার ছিল এরকম মানে। তারপরে সেখান থেকে ফেরার পরে একদিন ডক্টর জিতেন দত্ত আমাকে আর আমার বাবাকে নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গেলেন এবং ঠাকুরের দয়ায় আমার ওই আটকে থাকা যে উম চাকরিটা একদিনের মধ্যে আমার ট্রান্সফারটা হয়ে গেল। জেঠু গিয়ে বলেছিলেন যে জেঠু যে সুপার ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ওনারই কলেজের সেম কলেজের ছোট ভাই। তো উনাকে গিয়ে বলেছিলেন যে, "ওই মেয়েটা খুব অসুবিধার মধ্যে আছে। ওর ট্রান্সফারটা একটু যদি করিয়ে দেওয়া যায়।" সাথে, সাথে আমার ট্রান্সফারটা হয়ে গেল। আমি কুচবিহার এমজেন হসপিটালে এসে আরো ২ বছর সার্ভিস করলাম। এ সময় আমার প্রচুর সমস্যা ছিল। কিন্তু আমার জীবনে না তখন পূজনীয় বাবাই দাদা ছিলেন। একটু বেশি হয়ে গেলেই, সময় হয়ে গেলেই আমি দাদার কাছে চলে যেতাম পুরো পরিবারকে নিয়ে। আর দাদা যাই বলে দিতেন, এসে না আমি একটু, একটু করে করার চেষ্টা করতাম। এত সম্ভব নয় একদম ১ম এই তাকে বিশ্বাস করা। কিন্তু আমি ভাবতাম আচ্ছা এত সরল যখন একটা সমাধান পেয়েছি একটু করার চেষ্টা করি। আমি দেখতাম আমি যেই করছি সাথে, সাথে আমার প্রবলেমটা যেন অনেকটা সলভ হয়ে যাচ্ছে। এবার আমার বাবা-মা একটা সম্বন্ধ স্থির করলেন এবং আমরা সবাই মিলে দাদার কাছে গেলাম। কিন্তু আশ্চর্য দাদা কিন্তু কিছুতেই ছবিটা দেখছিলেন না। ছেলের ছবিটা কিছুতেই দেখছিলেন না। বাবা-মা খুব হতাশ হয়ে পড়ছিলেন। আর এই সময় বড় বৌরানিমা আমাদের ২ বোনকে নিয়ে দেওঘরের আর যত আমার সমবয়সী মেয়েরা ছিল, সবাইকে নেমন্তন্ন করে নিয়ে আসলেন পাহাড় বাড়িতে পিকনিক করার জন্য। পিকনিকে না সবাই আনন্দ করছিল। আমি বৌরানিমার পাশে চুপ করে দাঁড়িয়েছিলাম এবং ন্যাচারালি আমার মনটা খুব ডিপ্রেসড ছিল। কারণ আমি জানতাম যে আমাকে বিয়ে করতে হবে। আর আমার একদম বিয়ে করার ইচ্ছা ছিল না। কারণ যেহেতু আমার দাদা, ভাই কেউ নেই, আমার বাবা-মাকে কে দেখবে? এই চিন্তাটা আমার ভেতরে খুব গভীরভাবে ছিল। তো আমি ভাবতাম যে আমি বিয়ে-টিয়ে করব না। কিন্তু যেহেতু বাবা-মা আমার পরে একটা ছোট বোন আছে তাকেও বিয়ে দিতে হবে। আর বাবা-মা মানে খুব একটা সোশ্যাল প্রেশার এর সামনেও আছে। ফলে আমি খুব মানে দুঃখী ছিলাম। আমি ঠিক ওই পিকনিকটার যে আনন্দ সেটা আমি নিতে পারছিলাম না। সবাই নাচ করছিল, গান করছিল। আমি ওখানে বৌরানিমা রান্না করছিলেন আমাদের সবার জন্য। তখন বৌরানিমা আমাকে অনেক কথা বলছিলেন। তার মধ্যে আমাকে পূজনীয় দীপ্তি দিদির জীবন কাহিনী বলছিলেন। ওনার খুব বড় একজন আর্মি অফিসারের সাথে বিয়ে হয়েছিল এবং ওনাকে বিয়ের পরে কিভাবে উনি চলেছেন এবং কিভাবে উনি স্ট্রাগল এরও সম্মুখীন হয়েছেন এবং তারপরেও উনি সুন্দর করে মানে সংসারটাকে ধরে রেখেছেন। সেই গল্পগুলো উনি আমাকে করছিলেন। এবং আমাকে কিন্তু উনি বলছিলেন
যে আমার হাসবেন্ড কিরকম হতে পারে, হ্যাঁ? তার সাথে আমাকে কিভাবে চলতে হবে, বলতে হবে। আমি শুধু চুপ করে শুনছি আর আমি বুঝতে পারছি না কেন উনি এগুলো বলছেন। আমার একদম ভালোও লাগছিল না। পরের দিন ২ দিন পরে যখন আমি বিদায় নিতে গেছি, বড় বৌরানিমা আমার হাতে লাল কতগুলো কাঁচের চুড়ি পরিয়ে দিয়ে বললেন, "এবার বিয়ে হয়ে যাবে।" আমার খুব মন খারাপ হলো আরো। বাবা-মা ওই ছবিটা তো বাবাই-দাদা দেখলেন না। আর আমাকে বললেন, "কেউ যদি নিরামিষ আর সস্তনীটা মেনে নেয়, তাহলে বুঝবেন সেই মানুষটা খুবই সেনসিটিভ এবং ভালো মানুষ। তার সাথে জীবনটা কাটিয়ে দেওয়া যায়।" তারপরে আমি বাড়ি ফিরলাম। আশ্চর্য! এই সময় আমার একটা সম্বন্ধ আসলো। উনি একজন আর্মি অফিসার। এবং আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে আমাকে তো এই গল্পগুলোই করছিলেন এবং আমি পরবর্তীতে উম আ আচ্ছা ওটা আমি পরে বলব। আমার in-laws রাও বিনাপণে আমাকে নিয়ে গেলেন। আমার শাশুড়ি মাই আমার বাবা-মার সাথে কথা বললেন এবং তারপরে আমার বিয়ে হলো। ওদের বাড়িতে না ওরা জয়েন্ট ফ্যামিলি ২-৩ টে ফ্যামিলি একসঙ্গে থাকে। উনারা কিন্তু সবাই আমিষাহারী এবং একবেলাও উনারা নিরামিষ আহার গ্রহণ করতেন না। in the meantime আমি ডক্টর জিতেন দত্তর থেকে সস্তনী ব্রতটা চুপে চাপে নিয়ে নিয়েছিলাম। বাবা যেদিন শুনলেন, বাবা বললে যে, "এবার তো আরো বিয়ে হবে না, আরো বিয়ে দিতে পারব না আমি।" কারণ এমনিতে তো নিরামিষে সম্বন্ধ পাওয়া যায় না তখনকার সময়। আর তারপরে আবার সস্তনী ব্রতধারী। কিন্তু আমি কিন্তু একদম ভাবছিলাম যে আমাকে আরো কিছু নিতে হবে যাতে আমি আরো অনেক ঠাকুরকে ভালোবাসতে পারি। আমার কেন মনে হতো যে আমি ঠাকুরকে ভালোবাসি না। তারপর আমি যখন ওই পরিবারে আসলাম, আমার কিন্তু একদিনও নিরামিষ খাওয়ায় কোনো প্রবলেম হয়নি। আমার শাশুড়ি মা বিশেষ খেয়াল রাখতেন যাতে আমার নিরামিষটায় কোনো অসুবিধা না হয়। আজকে আমার স্বামীও সস্তনী ব্রতধারী এবং তিনিও আমার বিয়ের ৭ বছর পর উনি গিয়ে যখন দর্শন করলেন, দর্শন করার পরে ও নিজেই আবার দীক্ষা নিয়ে নিল এবং তারও ৮ বছর পরে ও সস্তনী নিয়েছে। যেদিন ওর সস্তনী হয়, পূজনীয় বৌরানীমা আমাকে ডেকে বলছিলেন, "সবই কিন্তু তোকে ভালোবেসে হচ্ছে।" আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। আমি কি করেছি? আমি তো কিছুই করি না। বলছিলেন যে, "তুই যেভাবে ৭ বছর রান্না করেছিলি, ও সস্তেনে নিল ঠিকই। কিন্তু যদি ও আবার খেতে চায়, তাহলে কিন্তু ঠিক যেইভাবে তুই রান্না করছিলি নাম করে, ঠিক সেইভাবেই কিন্তু আবার আমিষ রান্না করবি।" এবং সবচেয়ে বড় কথা, এই যে আমার মা, যার শরীরে এত বড় একটা ক্যান্সার ধরা পড়েছিল, 2nd গ্রেড ক্যান্সার। তারও অনেক বছর পর মানে তখন ধরুন আমার বিয়ের ১৩-১৪ বছর পর মার একবার শরীর খারাপ হয়েছিল। মাকে আমি কলকাতার খুব বড় একটা হসপিটালে নিয়ে গেছিলাম। সেখানে মার টোটাল বডি চেকআপ হওয়ার পরে ডাক্তারবাবু আমাকে বললেন যে, "মার শরীরে কিন্তু কোন রকম কিছু ক্যান্সার-ফ্যান্সার কিছু চিহ্নই নেই।" ডাক্তারবাবু বলছিলেন যে, "এটা কি কোনো মিরাকল যে এরকম একটা এত বড় হসপিটালের একটা রিপোর্ট ছিল আর সেটা এখানে কিছুই চিহ্ন পেলাম না?" আমিও বুঝতে পারছিলাম না। আমি এইটুকু বুঝতে পারলাম যে আমাকে পূজনীয় আমি যখন এই চিঠিগুলো লিখেছিলাম যে আমার মার এরকম অবস্থা, এরকম শরীর খারাপ। সেই সময় আমাকে পূজনীয় বাবাই-দাদের যে বাবা উনি আমাকে বলে পাঠিয়েছিলেন যে একটা মানুষের শরীরে পুরো সারা শরীরের সব সিস্টেম গুলো খারাপ হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা যে এত বছর বাদে এভাবে ধরা দেবে সেটা কিন্তু আমি নিজেও বুঝিনি। এইভাবে দেখেন যদি সেদিন আমি ওই দাদাকে না পেতাম, সেদিন যদি আমি দেবদের ওরকম মানে অপার করুণা না পেতাম, ওই পুরো পরিবারটা, ঠাকুর পরিবারটা যদি আমাকে আপন না করে নিত, তাহলে আমি তো থাকতামই না। আমি হয়তো মারা যেতাম, হয়তো বাঁচতাম না। আমার জীবনটা আগেও বাড়তো না। আমার তো দূরস্থান বাবা-মা, আমার বোন, তারপর আমার শ্বশুরবাড়ি, আমার বোনের শ্বশুরবাড়ি, আরো আমাদের যত রিলেটিভ তারাও ভালো করে বেঁচে থাকতো কিনা সেটা কিন্তু আমার খুবই সন্দেহ আছে। কিন্তু কারণ যখন একটা পরিবারের কোনো একটা অবিবাহিত মেয়ে তার জীবনে যখন এরকম একটা প্রবলেম চলে আসে যাকে এত কথা যে কিছুই করেনি অথচ তাকে প্রবলেমটা ফেস করতে হয়েছে যা করেনি তার সঙ্গে, তাহলে তাদেরও তো জীবনে সেই প্রবলেমটা আসবেই। কারণ যখন পরিবেশটা খারাপ হয়, তখন সেই পরিবেশের যে খারাপ যে প্রভাবটা সেটা তো সবাইকেই এফেক্ট করে। এইভাবে আমরা কিন্তু পরিবারের যত সদস্য আছে আমরা কিন্তু সবাই ওই ডক্টর জিতেন দত্ত এবং তার পরিবার কাছে আমরা অক্লান্তভাবে ঋণী। কারণ তারাই আমাদেরকে এই আচার্য প্রথা সম্পর্কে জানালেন। এবং দেখুন আমার ভেতরে যে কত ভয় ছিল, কত কিছু ছিল, সবকিছু কিন্তু এই দূর হলো। দেখেন, দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আজকে দেখেন আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যাই বলেন সব আমার ঠাকুর বাড়ি। এই হচ্ছে একটা জীবনের গল্প।
এই গল্পটাই আমি আপনাদের শোনালাম। হয়তো কারোর কোথাও কিছু না ভাবে এই কথাটা কাজে লাগবে। কোনো মেয়ে নিজেকে অসহায় ফিল করবে না। আর আমি এইটুকু বলতে পারি যে, আমার যদি নিজের রক্তের সম্পর্কের দাদা বা ভাইও থাকতো, এত করতে পারত না, যত আমার ঠাকুরবাড়ির দাদারা আমার জন্য করেন। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।